বাঁধন রূপের অধিকারী, লেখিকা সুমি চৌধুরী। পর্ব 29। থানার ভেতরে যেন এক জীবন্ত বোমা ব্লাস্ট হলো। উপস্থিত সবাই চোখ ছানাবড়া হয়ে একদম কপালে উঠে যায়। গোটা জেলার প্রতাপশালী এসপি কিনা এই অদ্ভুত কাদামাখা সাধারণ ডেলিভারি গার্ডকে দিয়ে করবে। রূপার বুকের ভেতর হৃদস্পন্দন যেন এত দ্রুত আছাড় খাচ্ছে যে মনে হচ্ছে হৃদস্পন্দন এখনই পাঁজরের হাড় ভেঙে বাইরে বেরিয়ে আসবে। বাঁধন এইসব কি আবোল তাবোল বলছে? এ লোকের মাথা কি পুরাই গেছে নাকি? অখিল নিজের কানকে বিশ্বাস করতে না পেরে চোখ গোল গোল করে বলে, বাঁধন তুই এসব কি বলছিস? মজা করছিস তাই না? বাঁধন রূপার ছটফট করতে থাকা হাতটা আরো শক্ত করে নিজের মুঠে চেপে ধরে ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে অখিলের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আই অ্যাম নট জোকিং অখিল, আই অ্যাম ড্যাম সিরিয়াস। ঠিক সেই মুহূর্তে থপ করে একটা ভারী কিছু মেঝেতে পড়ার শব্দ হয়। সবাই চমকে তাকিয়ে দেখে অখিল শটান ফ্লোরে পড়ে আছে বললে ভুল হবে। সে আসলে শক সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। বাঁধনের আর বুঝতে বাকি রইল না যে এই শালা তার কথা বিশ্বাস করতে না পেরে সোজা বেহুশ হয়ে গেছে। এদিকে রূপা সারা শরীর থরথর করে কাঁপছে। যা করার তাকে এখনই করতে হবে। এই পাগলের হাত থেকে এই মুহূর্তে পালাতে না পারলে আজই তার জীবনের এপিসাব লেখা হয়ে যাবে। হঠাৎ এই করেই চরম বিপদে তার মাথায় এক দুর্দান্ত বুদ্ধি খেলে যায়। তখনই কিছু না ভেবে সেই মুহূর্তে মধ্যে বাঁধনের শক্ত হাতের উপর নিজের পুরো শক্তি দিয়ে সজোরে কামড় বসিয়ে দেয়। আহ! তীব্র ব্যথায় এক ঝটকায় চিৎকার দিয়ে রূপার হাতটা ছেড়ে দেয় বাঁধন। আর সেই সুযোগটা লুফে নিয়ে রূপা এক সেকেন্ডও নষ্ট না করে বাইরের দিকে দিল এক দৌড়কে। ডেলিভারি গার্ডকে এভাবে পালাতে দেখে কয়েকজন পুলিশ সদস্য যেই না তার পেছনে পেছনে তাকে ধরতে যাবে, অমনি বাঁধন নিজের হাতটা চেপে ধরে কড়া গলায় থামিয়ে দিয়ে বলে, থামো, ওকে যেতে দাও। বাঁধনের সরাসরি আদেশ পুলিশগুলো আর এক কদমও না বাড়িয়ে সোজা দাঁড়িয়ে রইল। এদিকে কয়েকজন মিলে অখিলকে ধরাধরি করে চেয়ারে বসিয়ে মুখে চোখে পানি দেওয়ার ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়ে। বাঁধন ধীর পায়ে নিজের ক্ষতবিক্ষত হাতটার দিকে তাকায়। কাদায় ছাপের মাঝে সেখানে গুনে গুনে 3-4টে দাঁত বসে গেছে। চামড়া কেটে টকটকে লাল রক্তের দেখা দিচ্ছে। নিজের হাতে সেই কামড়ের দাগটার দিকে তাকাতেই হুট করে বাঁধনের মনের ভেতর সেই গভীর জঙ্গলের স্মৃতিটা ভেসে ওঠে। সেদিনও ঠিক এইভাবে রূপা তার ঘাড়ে কামড় দিয়ে পালিয়েছিল। ক্ষত স্থানটা বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে বাঁধন নিজের হাতটা শক্ত করে মুঠো করে। তারপর বাইরে রূপার চলে যাওয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, স্টুপিড একটা, তোকে তো আমি দেখে ছাড়বো। অন্যদিকে আরেক জ্বালা শুরু হয়েছে বৃষ্টির। রাস্তায় ফুল বিক্রি করেও সে শান্তিতে নেই। প্রতিদিন যখনই সে সাকিন ভাইয়ের দোকানের সামনে আসে, এই আকাশ নামের লোকটা ঠিক বাইক নিয়ে হাজির হয়। তারপর বাইক হেলান দিয়ে দাঁড়িয়ে তার দিকে এক অদ্ভুত গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন বৃষ্টিকে খুব কড়া পাহারায় রেখেছে সে। আকাশের এই রহস্যময় আচরণ বৃষ্টি কিছুতেই মাথায় ঢুকিয়ে উঠতে পারছে না। লোকটা এভাবে কেন সারাক্ষণ তাকে নজরে রাখে? কোনোভাবে কি সে তাকে চিনে ফেলেছে? কিন্তু চিনবে বা কি করে? চেনার মতো কোনো অবস্থায় তো বৃষ্টি রাখেনি। সে সবসময় মুখে মাস্ক পরে একদম নিখুঁত মেকআপে ঢাকা থাকে, তাই চেনার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি চিনেও থাকে, তবে এভাবে স্রেফ দাঁড়িয়ে থাকে কেন? কে হয় সে তাকে এভাবে পাহারা দেবে? ভেবে কোনো কুল কিনারা পায় না বৃষ্টি। শেষমেশ সে মনে মনে সিদ্ধান্ত নেয়, আজ লোকটা আসলে নিজে জিজ্ঞেস করবে আসলে সমস্যা কি। এই ভেবে সে নিজের স্বাভাবিক রেখে কাস্টমারদের সাথে কথা বলতে থাকে। বেশ কিছুক্ষণ পর পরদিনে কি অভ্যাস মতো আজও আকাশ বাইক নিয়ে এসে থামে। কিন্তু আজ সে একা নয়, সাথে একটা মেয়ে তার বাইকের পেছনে বসে আছে। হুট করে আকাশের অন্য মেয়ের সাথে এভাবে দেখে বৃষ্টির কলিজাটা যেন আচমকা এক মোচড় দিয়ে ওঠে। বুকের ঠিক ভেতরটা একটা হালকা চিনচিন করে তীব্র ব্যথা অনুভব করে সে। কিন্তু এমন কেন হচ্ছে? তার নিজের কাছে সেই তো উত্তর নেই। তার এলোমেলো ভাবনার মাঝে আকাশ তার ওই মেয়েটা একদম ফুলের দোকানের সামনে এসে দাঁড়ায়। মেয়েটা খিলখিল করে হেসে আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ, কোন ফুল নেব বলো তো? আকাশ আলতো করে নিজের নজরটা ঘোরায়। সে সোজা তাকায় মাস্ক পরা বৃষ্টির চোখের দিকে।
বৃষ্টিও ঠিক ওই মুহূর্তে তাকায় আকাশের দিকে। দুজনের চোখাচোখি হতেই বৃষ্টি এক তীব্র অস্বস্তিতে চোখ দ্রুত নামিয়ে নেয়। আকাশ নিজের দু হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে মেয়েটার দিকে চেয়ে শান্ত গলায় বলে, নাও তোমার যেটা ভালো লাগে। মেয়েটা অদ্ভুতভাবে গাল ফুলিয়ে বেশ আদুরে গলায় আবদার করে, তুমি একটা পছন্দ করে দাও না, প্লিজ প্লিজ প্লিজ। আকাশ আর কোনো কথা না বাড়িয়ে ধীর পায়ে দোকানের ফুলগুলোর উপর দৃষ্টি বুলায়। বৃষ্টি তখন নিজের ভেতরের অস্থিরতা লুকাতে একটা বড় সূর্যমুখী ফুল বালতি থেকে তুলে গুছিয়ে রাখছিল। ঠিক তখনই আকাশ কিছুটা ঝুঁকে এক ঝটকায় ছো মেরে সেই বৃষ্টির হাতের সূর্যমুখী ফুলটা কেড়ে নেয়। তারপর বৃষ্টির চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলে, ফুলটা কেমন হবে আপু? বুকের ভেতরটা কেমন যেন ছটপট করতে থাকে বৃষ্টির। আকাশকে অন্য কারো এত কাছাকাছি দেখে তার এক অদ্ভুত অবাধ্য কষ্ট হচ্ছে। তবুও সবটা কষ্ট নিজের ভেতরে চেপে নিয়ে নিজেকে সামলে নিয়ে মুখে একটা হালকা কৃত্রিম হাসি ফুটিয়ে বলে, জি স্যার, অনেক সুন্দর, ম্যামকে দিতে পারেন এটা। আকাশ কোনো দ্বিধা না করে সূর্যমুখী ফুলটা সোজা মেয়েটার দিকে বাড়িয়ে দিয়ে বলে, নাও। মেয়েটা খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। ফুলটা হাতে নিয়েই সেই বৃষ্টিকে অবাক করে দিয়ে রাস্তার পাশে শটান আকাশকে জড়িয়ে ধরে আহ্লাদে গলায় বলে, থ্যাংক ইউ সো মাচ। ওদের এই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে দৃষ্টি দু হাত শক্ত করে মুষ্টি হয়ে আসে। তীব্র এক হিংসায় যেন তার সারা শরীর জ্বলে পুড়ে খাক হয়ে যেতে থাকে। বাবার একমাত্র আদুরে মেয়ে, এত বড় জ্বলন্ত কষ্ট সহ্য করার মতো কোনো ক্ষমতা দৃষ্টির নেই। নিজের ভেতরে সেই অবাধ্য ক্ষোভ আর হিংসা কিছুতেই সামলাতে না পারে সে সজোরে সামনে থাকা এক সূর্যমুখী ফুলের বালতিটিকে লাথি বসিয়ে দেয়। লাথি লাগার সাথে সাথে বড় বালতিটা নড়েচড়ে উঠে ঠাস করে মাঝ রাস্তায় আছাড় খেয়ে পড়ে। নিমিষের মধ্যে বালতিটা থাকা সুন্দর ফুলগুলো, সূর্যমুখী ফুল ধুলো বালির রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে যায়। হঠাৎ এই বিকট শব্দে মেয়েটা তড়িৎ গতিতে আকাশের ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। আকাশটাও চমকে ওঠে, রাস্তায় পড়ে থাকা বালতি আর ফুলগুলোর দিকে এক পলক তাকায়। সহসা নিজের তীক্ষ্ণ নজরটা বৃষ্টির দিকে ঘুরিয়ে বেশ অবাক হওয়ার ভান ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে আপু? আপনি এভাবে বালতিটা লাথিয়ে দিলেন কেন? আকাশের মুখে এই নির্লজ্জ প্রশ্ন শুনে বৃষ্টির রাগে নিজের জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা চলে গেছে। সব ভয় ডর ভুলে সে সোজা আকাশের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, বালতিতে লাথি না দিয়ে আপনার মুখে লাথি দেওয়া উচিত ছিল, চিটার একটা, ফ্ল্যাটবাস একটা। বলেই বৃষ্টি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না। হন করে দোকানের ভেতরে দিকে এসে নিজের ব্যাগটা তুলে নেয় এবং সাকিনের উদ্দেশ্য বলে, ভাইয়া আমি বাসায় যাচ্ছি, শরীরটা বড্ড খারাপ লাগছে আমার। সাকিন কিছু বুঝে ওঠার আগেই বৃষ্টি দোকান থেকে ঝড়ের গতিতে বেরিয়ে পড়ে। মনের ভেতরের ক্ষোভে মেশিনের মতো পা চালিয়ে সে দ্রুত রাস্তার মোড়ে চলে আসে এবং একটা ফাঁকা রিক্সা ডেকে ঝটপট উঠে পড়ে। রিক্সা চলতে শুরু করতেই এতক্ষণে চেপে রাখা বাঁধ ভাঙা চোখের পানি টপ টপ করে গাল বেয়ে ঝরতে থাকে। বৃষ্টি নিজের ওড়না দিয়ে মুখটা আড়াল করে ফুপিয়ে ওঠে। কেন হচ্ছে তার সাথে এমন? সে নিজেও তো এই দাধার কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। ওই হিটলার আকাশটাকে অন্য কোনো মেয়ের সাথে দেখে তার বুকের ভেতরটা এভাবে দুমড়ে মুচড়ে উঠছে কেন? কেন এত রাগ হচ্ছে তার? সে নিজেই নিজের মনের এই অদ্ভুত চাঞ্চল্যতা কিছুতেই ভেবে পায় না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই দোকান থেকে কোনো মতে ভালো করে গোসল করে একদম পরিষ্কার হয়ে বাড়ি ফেলে রূপা। কাদায় সেই ভুতুরে রূপা ধুয়ে মুছে সে একদম সম্পূর্ণ স্বাভাবিক। ড্রয়িং রুমে পা রাখতে রূপা দেখে আহসান রহমান, আতিক রহমান আর হাজি রহমান একসাথে সোফায় বসে বেশ গম্ভীর মুখে একটা জিনিস আলোচনা করছেন। আহসান রহমানকে সচরাচর এত তাড়াতাড়ি বাড়িতে দেখা যায় না। আজ তাকে অসময়ে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে রূপা বেশ অবাক হয়। সে পা টিপে টিপে চুপচাপ তাদের কাছাকাছি এসে দাঁড়ায়। আহসান রহমান রূপাকে ভেতরে ঢুকতে দেখে মুখ তুলে চাইলে এবং স্নেহ ভরে বললেন, এসেছো মা? যাও জলদি গিয়ে একটু রেডি হয়ে নাও। বৃষ্টি হয়তো এতক্ষণে রেডি হয়ে গিয়েছে। রূপা নিজের বিস্ময় চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করে, কেন বাবা, কোথাও যাচ্ছি আমরা? আহসান রহমান বিস্তারিত কিছু না জেনে শুধু বললেন, হ্যাঁ মা, এখন আর কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে যাও।
রূপা আর কোনো প্রশ্ন না করে মাথা নাড়িয়ে চুপচাপ নিজের ঘরের দিকে চলে যায়। রুমের ভিতরে ঢুকতেই দেখে বৃষ্টি আসলে আয়নার সামনে দাঁড়িয়ে মন দিয়ে রেডি হচ্ছে। আয়নায় প্রতিবিম্ব রূপাকে ঘুরে ঢুকতে দেখে বৃষ্টি মুখ না ঘুরিয়ে বলে ওঠে, এসেছিস, জলদি রেডি হওয়া। রূপা টেবিল থেকে ক্যান্ডিকে কোলে তুলে নেয়, তারপর বৃষ্টির দিকে তাকিয়ে বলে, হঠাৎ এভাবে রেডি হতে বলছিস কেন? কোথায় যাচ্ছি আমরা? বৃষ্টির চোখের কোণে আলতো করে কাজল পড়তে পড়তে জবাব দেয়, আমি নিজেও জানি না রে, আঙ্কেল হুট করে বাইরে থেকে এসে বলল ঝটপট রেডি হতে। তোর কথা জিজ্ঞেস করছিল, তাই আমি বানিয়ে বললাম তুই এখনো কলেজেই আসিস, আর আমার শরীরটা খারাপ লাগছিল বলে আমি একটু আগেই চলে এসেছি। বৃষ্টির কথা শুনে রূপা ঠোঁটের কোণে একটু চতুর হাসি ফুটে ওঠে। সে ক্যান্ডির মাথায় হাত বুলাতে বুলাতে বলে, ও, এই জন্যই তোকে আজকে আমি আসার সময় রাস্তার মোড়ে দেখতে পাইনি। বৃষ্টি কাজলের দানিটা টেবিলে নামিয়ে রেখে রূপার দিকে ঘুরে তাকিয়ে তাড়া দেয়, এখন আর এইসব ফালতু কথা বাড়িয়ে সময় নষ্ট করিস না, জলদি রেডি হতো। রূপা আর কথা না বাড়িয়ে ওয়ার্ডরোব থেকে তার খুব পছন্দের একটা সারারা স্যুট জামা বের করে নিয়ে দ্রুত পরে নেয়। জামাটা এক অদ্ভুত সুন্দর মেনেজটা পিঙ্ক মিষ্টি গোলাপি রঙের, হাঁটু পর্যন্ত লম্বা, এক কুর্তাটি গলা থেকে শুরু করে সারা বুকে রূপালি সুতো, জরি আর সিকুয়েন্সের নিখুঁত কারুকাজ করা, যা কৃত্রিম আলোয় হালকা ঝিলঝিল করে উঠছে। কুর্তার হাতা এবং নিচের চওড়া বর্ডারেও রয়েছে একই রকম ভারী কাজের চওড়া লেস। এই কুর্তার নিচে সে পরেছে ঘেরোওয়ালা চমৎকার এক সারারা প্লাজো। ধবধবে অফ হোয়াইট রঙের এই সারারার নিচে নামার সাথে সাথে স্কার্টের মতো চওড়া হয়ে নিচে নেমে গেছে, যার একদম শেষ প্রান্তে জুড়ে কুর্তার সাথে ম্যাচিং করে গোলাপি রঙের শুকনো সুতোর পার বসানো। কাঁধের এক পাশ দিয়ে রূপা ওড়নাটা ঝুলিয়ে দিয়েছে, সেটিও অফ হোয়াইট রঙের একদম পাতলা নেটের, যার চারিদিকের বর্ডারে গোলাপি রঙের পটি দেওয়া। আয়নার সামনে দাঁড়িয়ে পায়ে গলিয়ে নিল এক জোড়া ধবধবে সাদা রঙের আবায়মক ও ট্রেন্ডিং স্ট্রক হিল জুতা, যা তার এই ড্রেস শ্মশান লুকের সাথে একদম পারফেক্ট মানিয়ে গেছে। মুখে হালকা মেকআপ করে নেয়, ঠোঁটে হালকা খয়েরি রঙের লিপস্টিক দেয়। তারপর সে ড্রেসিং টেবিল থেকে কানের দুল পরতে গেল। ঠিক তখনই তার সাজিয়ে রাখা ডজন ডজন চুড়ির মাঝে তার চোখ গেল সবুজ কালো হলুদ চুড়ির মাঝখানে চিকচিক করছে এক ডজন সাদা পাথরের চুড়ি। চুড়িগুলো দেখে বুকের ভেতরটা কেঁপে ওঠায় রূপার। এই চুড়িগুলো বাঁধন তাকে দিয়েছি, যা কখনো করা হয়নি। কি মনে করে একটু হেসে রূপা চুড়িগুলো বের করে সাথে বাঁধনের দেওয়া পাথরের ওই ব্যান্ডটাও পরে বের করে নেয়। এক জোড়া সাদা ঝুমকো কানের দুল বের করে দ্রুত সেগুলো শরীরে জড়িয়ে নেয়। সব শেষে চুলগুলো ছেড়ে ব্রাশ করে নেয়, উন্মুক্ত চুলগুলো একদম হাঁটুতে গিয়ে ঠেকে। বৃষ্টি এতক্ষণ বসে চুপচাপ স্ক্রল করছিল, হঠাৎ সামনে চোখ যেতেই রূপাকে দেখে সে এক লাফে দাঁড়িয়ে পড়ে। রূপা? রূপা চমকে পেছনে তাকায়। সে অবাক হয়ে বলে, কি হয়েছে, এভাবে চিৎকার দিলি কেন? বৃষ্টি রূপার কাছে এসে তার পুরো ড্রেসটা ফুটিয়ে ফুটিয়ে উচ্চারিত গলায় বলে, ওয়াও, বিশ্বাস করবি না, জাস্ট অসাধারণ লাগছে তোকে। রূপা বৃষ্টির দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, তোকেও খুব সুন্দর লাগছে রে, চল একটা সেলফি তোলা যাক। দুজনে মিলে অনেক রকম স্টাইলে করে বেশ কিছু ছবি তুলে নেয়। সব শেষে সাজগোজের পর্ব চুকিয়ে বৃষ্টি আর রূপা ঘর থেকে বের হয়। ড্রয়িং রুমে আসতেই দেখে শান্তা অলরেডি রেডি হয়ে বেশ ভাব নিয়ে নিজের ছবি তুলছে। হুট করে শান্তার চোখ পড়ে রূপার দিকে। এক পলক রূপাকে ওই অনিদ্য সুন্দর রূপের দিকে তাকিয়ে সে কেমন যেন হিংসায় মুখটা মুচকে অন্যদিকে ঘুরিয়ে ফেলে। শান্তার এই অদ্ভুত কাণ্ড রূপার চোখ এড়ালো না। আজ বেশ কয়েকদিন ধরেই সে লক্ষ্য করেছে শান্তা তার সাথে ঠিকঠাক কথা বলছে না, কেমন যেন একটা খিটখিটে ব্যবহার করছে। রূপা কিছুতেই মাথা মুন্ডু বুঝতে পারছে না যে শান্তা হঠাৎ কেন তার সাথে এমন আচরণ করছে। ওদিকে শান্তা নিজে তোলা ভালো ছবিগুলো বেছে নিয়ে তাড়াতাড়ি বাঁধনের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়, সাথে সাথে বেশ আহ্লাদে করে মেসেজ লিখে পাঠায়, কেমন লাগছে আমাকে ভাইয়া?
ওপাশ থেকে কোনো রিপ্লাই নেই। শান্তা এর আগে অনেকগুলো মেসেজ দিয়েছে বাঁধনের হোয়াটসঅ্যাপে, কিন্তু বাঁধন একটা টেক্সটও জবাব দেয়নি। মেসেজগুলো ওভাবেই পড়ে থাকতে দেখে শান্তার মনে মনে খুব ভীষণ রাগ হয়। মনে মনে বিড়বিড় করে উঠল, একটু দেখলে বা একটা রিপ্লাই দিলে কি এমন ক্ষতি হয়? রূপা কিছুটা এগিয়ে আসলো শান্তার কাছে। শান্তার দিকে তাকিয়ে খুব মিষ্টি করে বলল, আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। শান্তা প্রচন্ড বিরক্তিকর রূপার দিকে এক পলক তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিয়ে বলে থ্যাংক ইউ। বলেই শান্তা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে বাইরের উদ্দেশ্যে চলে যায়। রূপায় একটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর আহসান, রোমান, রূপা, শান্তা আর বৃষ্টি একসাথে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়েন। রাত 9টার দিকে বাঁধন বাড়ি ফেরে। শরীরটা তার ভীষণ ক্লান্ত। থানায় একজন পুলিশ সদস্যের বার্থডে ছিল। সে বার্থডে চেঁচামেচি হট্ট গোলে মাথাটা একদম ধরে গেছে তার। সে আর দেরি না করে তাড়াতাড়ি এসে 15 মিনিট শাওয়ার নিয়ে একটা নেভি ব্লু রঙের শার্ট আর সাদা ট্রাউজার পরে নেয়। তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে সে আয়নার সামনে দাঁড়ায়। হঠাৎ করেই সে অনুভব করে পুরো বাড়িতে কেমন যেন অতিরিক্ত নীরব লাগছে। সে কি ভেবে জানি চুল মুছতে মুছতে ধীর পায়ে রূপার রুমের সামনে এসে দাঁড়ায়। হালকা করে দরজায় নক করতেই নক না থাকায় দরজাটা একটুখানি খুলে যায়। সে ভেতরে তাকিয়ে দেখে পুরো রুম ফাঁকা। রুমের ভেতরে পা রেখে চারদিকে তাকাতে তাকাতে ডাকতে শুরু করে, রূপ, রূপ, রূপ। পরপর 3টে ডাক দেয় সে, কিন্তু কোনো সাড়া না পেয়ে সে নিচে নামে। ড্রয়িং রুমে এসে দেখে সোফায় শিল্পী রহমান আর টিভি দেখছেন। বাঁধন শিল্পী রহমানের দিকে তাকে জিজ্ঞেস করেন, কাকিয়া, রূপ কোথায়? শিল্পী রহমান টিভির দিক থেকে চোখ ফিরিয়ে বলেন, তোর বাবা আর কাকা মিলে রূপা, শান্তা আর বৃষ্টিকে নিয়ে ওদের এক অফিসে ক্লায়েন্টের মেয়ের বার্থডে পার্টিতে গিয়েছে। তুই বস, কফি বানাবো তার জন্য। বাঁধন কফির কথা কানে না দিল, গম্ভীর মুখে বলে, কখন গিয়েছে? শিল্পী রহমান বলেন, সন্ধ্যায় গিয়েছে, চলে আসবে হয়তো এখনই। ওহ। সংক্ষিপ্ত বাক্যটুকু উচ্চারণ করে বাঁধন হানহান করে নিজের রুমে চলে যায়। কোনো কিছু ভালো লাগছে না তার। তার রূপ বার্থডে পার্টিতে গিয়েছে, কেমন সেজে গুজে গিয়েছে তাও সে জানে না। এমনকি তাকে একটাবার বলেও যায়নি। এত বড় সাহস হয়ে গেছে মেয়েটার। রাগে আর অস্থিরতায় সে নিজের ঘরের দেওয়ালে সজোরে একটা ঘুষি মেরে বিড়বিড় করে বলে, বাড়ি আয় খালি, তারপর দেখাচ্ছি। রাত 10টার দিকে আহসান, রোমান আর তার মেয়েদের নিয়ে বাড়ি ফেরেন। জার্নি আর পার্টির সকল ধকল শেষে সবাই তখন খুবই ক্লান্ত। বাড়ি ফিরেই বৃষ্টি সোজা এসে ওয়াশরুমে ঢুকে যায়। ওদিকে রূপার মনটা কেমন যেন অস্থির লাগছিল। কোনো কিছু ভালো লাগছিল না তার। তাই জামা কাপড় চেঞ্জ না করে আদরের খরগোশটা ক্যান্ডিকে কোলে নিয়ে একাকী ছাদে চলে যায়। কিছুক্ষণ ছাদে হালকা ঠান্ডা বাতাস গায়ে মেখে মনটা কিছুটা হালকা করার চেষ্টা করে সে। তারপর ধীর পায়ে নিচে নামার উদ্দেশ্যে রওনা দেয়। সিঁড়ির কয়েক ধাপ নামতে রূপার চোখ চলে যায় নিচের করিডোরের দিকে। এগিয়ে আসছে। রূপা কিছু বুঝে ওঠার আগে বাঁধনের চোখ পড়ে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা রূপার উপর। মুহূর্তেই দুজনের চোখাচোখি হয়ে যায়। রূপাকে এই রূপে দেখে বাঁধনের বুকের বাম পাশটা যেন 1 সেকেন্ডের জন্য ধক করে ওঠে। নিজের অজান্তে হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করে। মেজেন্টা পিঙ্ক আর হালকা মিষ্টি রঙের চমৎকার সারারা শুট। তার উপর লম্বা কালো চুলগুলো বাতাসে কিছুটা এলোমেলো হয়ে ছড়িয়ে আছে রূপার গায়ে। আর সবচেয়ে বড় কথা, রূপার মাথায় জ্বলজ্বলে করছে তার নিজের দেওয়া পাথরের ব্যান্ডটি। ফোনের ওপাশে অখিল অনবরত হ্যালো হ্যালো করে চিৎকার করে যাচ্ছে, কিন্তু সে চেনা কণ্ঠের একটা কথাও এখন আর বাঁধনের কানে ঢুকছে না। সে তীব্র এক ঘোরের মধ্যে রূপার দিকে তাকিয়েছে। ওদিকে হুট করে বাঁধনকে এভাবে সামনে দেখে রূপার সারা শরীর যেন লোম খাড়া হয়ে যায়। বয়ে হাত পা একদম ঠান্ডা হয়ে আসে তার। মনের ভেতর একটাই তীব্র আতঙ্ক, আজ থানায় সেই কাদা মাখা মেয়েটার রূপে বাঁধন তাকে চিনে ফেলেছে তো। সে স্পষ্ট খেয়াল করে বাঁধন একদৃষ্টি তার দিকেই তাকিয়ে আছে। কিন্তু এভাবে তাকিয়ে থাকার কারণ কি? হঠাৎ করেই রূপার মনে পড়ে যায় সে বাঁধনের দেওয়া জিনিসগুলো পড়ে আছে। মাথায় সেই ব্যান্ড আর হাতে 1 ডজন সাদা পাথরের চুড়ি। টের পাওয়ার সাথে সাথে সে চরম আতঙ্কে নিজের বাম হাতটা ঝটপট পিছনে লুকিয়ে ফেলে। তার ডান হাত দিয়ে কাঁধের কাছে ক্যান্ডিকে আরো শক্ত করে চেপে ধরে কাঁপতে কাঁপতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। করিডোরে পা রাখতে একদম বাঁধনের মুখোমুখি হয়ে যায়। রূপা একদম সামনে আসতে বাঁধনের ঘোর কাটে। সে ফোনের ওপাশ থেকে অখিলকে দ্রুত বলে,
অখিল আমি একটু পরে কল করছি বলে সে ফোনটা কেটে পকেটে ঢুকিয়ে নেয়। তারপর দুই হাত প্যান্টের পকেটে গুজে বেশ গম্ভীর হয়ে দাঁড়িয়ে পড়ে। রূপা ভয়ে নিজের মাথা একদম নিচু করে ফেলে। বাঁধনের তীক্ষ্ণ নজরে রূপার দিকে তাকিয়ে থমথম গলায় বলে, আমি তোকে নিষেধ করেছিলাম না হিজাব ছাড়া বাইরে বের না হতে? কথাটা শুনে বিদ্যুৎ চমকানোর মতো শিউরে ওঠে রূপা। কি উত্তর দেবে সে? মাথা যেন কিছুই কাজ করছে না। বাঁধন তার গম্ভীর কণ্ঠস্বর আরো শক্ত করে বলে, আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না রূপা। বাঁধনের সেই ধারালো কণ্ঠ শুনে রূপার বুকটা ভয়ে দুরু দুরু কাঁপতে থাকে। এখন কি করে বলবে সে? কেন সে এত সেজেগুজে হিজাব ছাড়া বাইরে গিয়েছিল? নিজেই ভেতরের চরম ভয়টা চেপে কোনো রকম কাঁপতে কাঁপতে রূপা বলে, আসলে আসলে ওই ওই ভাইয়া আমি আমি রূপার কথা শেষ হওয়ার আগেই বাঁধন প্রচণ্ড রেগে একদম চেঁচিয়ে ওঠে, তোতলাচ্ছিস কেন? আমি ভালো করে বলতে পারিস না? বাঁধনের এই হুঙ্কারে ভরা ভয়ের নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে নেয় রূপা। আর কোনো উপায় না পেয়ে এবার এক নিঃশ্বাসে সত্যিটা বলে দেয়, স্বাস্থ্য খুব ভালো লাগে তাই সেজে গিয়েছি। কথাটা রূপার মুখ থেকে বের হওয়া মাত্র মুহূর্তের মধ্যে বাঁধন তীব্র ক্ষোভে ঠাস করে একটা প্রচণ্ড চর বসিয়ে দেয় রূপার ফর্সা গালে। থাপ্পড়ে সেই বিকট শব্দে পুরো করিডোর যেন এক লোহসমক আতঙ্কে কেঁপে ওঠে। রূপার কোল থেকে ক্যান্ডিকে ছিটকে মেঝেতে পড়ে যায়। গালে হাত দিয়ে রূপা অনেক কষ্টে নিজের চোখের জল আর কান্না আটকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। চোরে চোটে তার ফর্সা গালটা মুহূর্তেই যেন লাল হয়ে ওঠে। বাঁধন রাগে কাঁপতে কাঁপতে তেজি গলায় বলে, সেজে কি দেখাতে চাস? বাইরে ছেলেদের নিজের রূপ দেখাতে চাস? তোর সাহস কি করে হয় আমার নিষেধের পরেও হিজাব ছাড়া বাইরে যাওয়ার? রূপা আর নিজেকে সামলাতে পারে না। তার শরীরের ভয়ে থরথর করে কাঁপছে। সে মাথা নিচু করে আঙুল গলায় কাঁপতে কাঁপতে বলে, সরি ভাইয়া, আর হবে না। আমি কথা দিচ্ছি আর কখনো আপনার কথা অমান্য করব না। আজকের মতো মাফ করে দিন প্লিজ। চোখ জোড়া শক্ত করে বন্ধ করে নিজের তপ্ত ওষ্ঠ জোড়া কামড়ে ধরে বাঁধন। এই মেয়েটা কাঁদলে তার বুকের ভেতর কোনো এক কোণে অদ্ভুত এক আদিম নেশা চলে বসে। রূপার কান্নার এই বেকুলতা সে সহ্য করতে পারে না। মেয়েটার দিকে তাকিয়ে থাকতে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে চরম দুর্বল হয়ে পড়ে সে। বাঁধনকে চোখ বন্ধ করে থাকতে দেখে রূপা কাঁপতে কাঁপতে নিচু হয়ে মেঝে থেকে ছটফট ক্যান্ডিকে কুড়িয়ে নিজের বুকে তুলে নেয়। ঠিক তখনই ঝট করে চোখ খোলে বাঁধন। তার তীক্ষ্ণ শিকারীর নজর এড়ালো না। রূপা অতি সাবধানে তার বাম হাতটা রেখেছে। একজোড়া গণ ভ্রু কুচকে সন্ধিয়ান গলায় জিজ্ঞেস করলে বাঁধন, ডাক্তারবাবুর পিছনে রেখেছিস কেন? রূপা তখনই কুপিয়ে কুপিয়ে খাচ্ছে। ভেজা চোখে ভাঙা গলায় বলে, কিছু না ভাইয়া, এমনি। বাঁধন এক কদম এগিয়ে আসে। তার চওড়া বুকের পুরুষালী সুবাস আর তার গায়ের করিডোরের বাতাস ভারী হয়ে ওঠে। সে গম্ভীর থমথমে গলায় বলে, কিছু না তো, ওইভাবে লুকিয়ে রেখেছিস কেন? দ্বিতীয়বার থাপ্পড় খেতে না চাইলে ভালোই ভালোই হাতটা সামনে বের কর। কি লুকিয়ে রেখেছিস আমার থেকে? আবারও চর খাওয়ার ভয়ে পুরো শরীর থরথর কাঁপতে থাকে রূপার। আর কোনো উপায় না পেয়ে সে নিজের বাম হাতটা ধীর পায়ে সামনে এসে বাঁধনের দিকে বাড়িয়ে দেয়। ডান হাতে ক্যান্ডিকে নিজের বুকে নরম ভাঁজে শক্ত করে চেপে ধরে ভয়ে মাথা নিচু করে কোনো মতে বলে, আপনার দেওয়া চুড়িগুলো পরেছি, যদি দেখে বকা দেন তাই লুকিয়ে রেখেছিলাম। নিজের শক্ত ঘাটটা কিছুটা নিচু করে রূপার ফর্সা মসৃণ হাতের কবজির দিকে তাকায় বাঁধন। করিডোরের মৃদু আলোয় রূপার দুধে আলতা ত্বকের উপর সাদা পাথরের চুড়িগুলো ঠিক যেন খাঁটি মুক্তার মতো চিকচিক করছে। রূপার ফর্সা ত্বকের ছোঁয়ায় যেন চুড়িগুলো সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে গিয়েছে। ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তি, অতি শুকনো হাসি ফুটে ওঠে বাঁধনের। কিন্তু পরপরই রূপার কুপিয়ে কাদার সেই চাতর সুর তার কানে এসে ধাক্কা দেয়। সে ফের তার গম্ভীর নেশাতুর চোখ জোড়া তুলে তাকায় রূপার মুখের দিকে। কাঁদতে কাঁদতে নিজের গাল দুটো একদম রক্তিম লাল করে ফেলেছে মেয়েটা। বাঁধন বেশ কয়েকবার লক্ষ্য করেছে, এই মেয়েটা একটু কাঁদলেই তার গায়ের চামড়ায় সামান্য আঘাত লাগতে অল্পতেই গাল দুটো এমন টকটকে লাল হয়ে যায়। চোখের জলে ভেজা সেই লালচে গাল আর কাঁপতে থাকা ওষ্ঠধর দেখে বাঁধনের বুকের ভেতর এক তীব্র ঝড় বয়ে যায়। কি অনিন্দ্য সুন্দর, কি মারাত্মক মাদকতা এই রূপের মাঝে! দুই হাত পকেট থেকে বেরিয়ে আসে বাঁধনের। তার প্রতিটা শিরা উপশিরায় এক অবাধ্য
আদিম ইচ্ছা চারা দিয়ে ওঠে। রূপার এই অবাধ্য কান্না, তার ফর্সা শরীরের কাঁপুনি আর ঠোঁটের কোণে রক্তাক্ত আভা দেখে বাঁধনের অবদমিত পুরুষালী মন তীব্রভাবে ব্যাকুল হয়ে ওঠে অন্য কিছু করতে, রূপাকে নিজের আরো কাছে টেনে নিতে। নিজের আরো কোনো ভাবে ধরে রাখতে পারছে না বাঁধন। এক তীব্র হিংস্র ঝটকায় রূপার নরম হাতটা ধরে নিজের দিকে টেনে আনে। আসংনিক টানে শরীরের ভারসাম্য হারিয়ে সোজা পাথরের মতো শক্ত চওড়া বুকে আছড়ে পড়ে রূপা। বাঁধনের বলিষ্ঠ স্পর্শে রেশমি শরীরে বিদ্যুৎ তরঙ্গের মতো এক তীব্র কাঁপন ঝিলিক দিয়ে ওঠে। পুরুষটির গায়ের করা সুবাস, তামাক আর ঘামের এক অদ্ভুত মাদকতা নাসিকারন্ধ্র দিয়ে মগজে পৌঁছায়। মাত্রই নিস্তেজ হয়ে শুরু করে পুরো শরীর। পায়ের তলার মাটি হারিয়ে যাচ্ছে বলে মনে হয়। অবশ হয়ে আসা শরীরটি তার নিজের নিয়ন্ত্রণে থাকায় না রূপার। সে আরো জুবুতুবু হয়ে চৌড়া বক্ষে লেপ্টে যায়। হাত পা নিষ্প্রাণ হয়ে আসে এক অদ্ভুত সম্মোহনে। অত্যন্ত যত্ন করে নিজের খসখসে বুড়ো আঙুল দিয়ে রূপার চোখের নোনা জলটুকু মুছে দেয় বাঁধন। শক্ত আঙুলের ছোঁয়া গালে লেপ্টে থাকা কান্নাকে আরো গাঢ় করে তোলে। ঠিক কানের কাছে নিজের তপ্ত ঠোঁট জোড়া ঠেকিয়ে বেশ নিচু ভারী পাথরের মতো শক্ত গলায় বলে বাঁধন, আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ রূপ। তোকে আঘাত করার কোনো ইচ্ছা আমার থাকে না, কিন্তু তুই প্রতিবার তোর এই অবাধ্যতা দিয়ে আমাকে বাধ্য করিস, যার জন্য নিজেই অজান্তে তোকে এভাবে হার্ট করে ফেলি। তেজি পুরুষটির কিরো কথায় অন্তর্নিহিত মানে কিছুই বুঝতে পারে না রূপা। ডর ভরা মায়াবী বাদামি চোখে জোড়া মিলে নিষ্পাপ তীব্র আতঙ্কে তাকিয়ে থাকে নিজের শক্ত বাম হাতের দিকে। রূপার সরু মেদহীন কোমরে খামচে ধরে আরো উপরে তুলে নিজের পেশিবহুল শরীরের সাথে লেপ্টে নেয় বাঁধন। রূপার বুকের দ্রুত ওঠানামা আর শরীরের প্রতিটা ভাঁজ চওড়া বক্ষপটের সাথে মিশে যায়। নিজের হাড় মাংসের সাথে মেয়েটি যেন পিষে মিশিয়ে ফেলতে চায়। কাঁপতে থাকা রক্তাক্ত ঠোঁটের ঠিক 1 ইঞ্চি দূরত্বে নিজের ওষ্ঠধর রেখে চোখে তীব্র জেদ আর আদিম অধিকার বোধ ফুটিয়ে ফিসফিস করে বলে, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি বেবি। যে রূপের আগুন আমি দিনরাত পড়ছি, অন্য কোনো ব্লাডি পার্সনকে সেখানে চোখও সেঁকতে দেব না আমি। দিস বিউটি ইজ মাইন, অনলি মাইন। এই রূপের প্রতিটা কোনা, প্রতিটা ভাঁজের একান্ত মালিক শুধু আমি। আমার আঁখি নয়ন ছাড়া অন্য কেউ তোকে এই নজরে দেখার সাহসও করবে না। প্রাণ খুলে তোর ফর্সা শরীরটার প্রশংসা করার অধিকারটাও শুধু আমার। আমার জিনিসের অন্য কেউ ছুঁয়ে দেখা তো দূরের কথা, এই রূপের দিকে চোখ তুলে তাকাবে, আই সোয়াব, নিজেই ওই হাতটা দিয়ে ওর 2 চোখ আমি টেনে তুলে ফেলবো। ওষ্ঠজোড়া হা হয়ে আসে রমণীর, বড় বড় হয়ে যায় ডর ভরা চোখ জোড়া। কিছুতেই বুঝে উঠতে পারে না এই পুরুষের তীব্র আচরণ। এমন থমথমে পরিস্থিতির মাঝেই কোল থেকে ছটপট করে লাফিয়ে মেঝেতে নেমে যায় ক্যান্ডি। তারপর দূরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। পুরুষটি আদিম চোখ জোড়া স্থির হয়ে থাকে রমণীর হা হয়ে থাকা ওষ্ঠ জোড়ার দিকে। ভয়ে আর আবেশে তিরতির করে কাঁপছে ওষ্ঠধর। পুরুষের ভেতরে তীব্র ইচ্ছে চারা দিয়ে ওঠে কাঁপতে থাকা ওষ্ঠজোড়া নিজের সম্পূর্ণ আয়ত্তে নিয়ে পিষে ফেলতে। নিজেকে সামলানো বড্ড কঠিন হয়ে পড়েছে তার পক্ষে। এই রমণী যেন করা টাকিলা নেশার থেকেও 1000 গুণ ভয়ঙ্কর কোনো ডার্ক নেশা, যা শিরায় শিরায় আগুন জ্বালিয়ে দেয়। চোখ জোড়া আরো স্থির করে রমণীর গম্ভীর চোখের দিকে তাকিয়ে চোর নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে পুরুষটি, তুই এত সুন্দর কেন রূপ? দেখলেই নিজেকে হারিয়ে ফেলছি তোর মাঝে। ইউ আর ড্রাইভিং মি ক্রেজি। এখন যদি একটু শুয়ে দিই, রাগ করবি? উত্তরের আশা করে না পুরুষটি। নিজের আয়ত্তে জোরের গতিতে নিতে যায় রমণীর ওষ্ঠজোড়া। ঠোঁটে ঠোঁট লাগার মুহূর্তে চোখ বন্ধ করে আসে রমণী। একদম নিস্তেজ হয়ে নিজের শরীরের পুরো ভার ছেড়ে দেয়। ঠিক তখনই থমকে যায় বাঁধন। তাকিয়ে দেখে চোখ বন্ধ করে একদম নিথর হয়ে আছে রূপা। শরীরের কোনো নড়াচড়া নেই। বুঝতে বাকি থাকে না মেয়েটা যে তীব্র আতঙ্কে তার অবশ্যই জ্ঞান হারিয়ে ফেলেছে। এক চরম বিরক্তিতে নিজের দাঁতে দাঁত চেপে এক ঝটকায় রূপাকে পাজা করে তুলে নেয় বাঁধন।
কোনো দিক না থেকে সোজা পা বাড়ায় বেডরুমের দিকে, আর তাদের পেছনে পেছনে গুটি গুটি পায়ে ফলো করতে থাকে ক্যান্ডি। রূপাকে তার রুমে নিয়ে এসে অত্যন্ত আলতো করে বিছানায় শুয়ে দেয় বাঁধন। বৃষ্টি এতক্ষণে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সে রুমে এসে হঠাৎ বাঁধনকে দেখে থমকে যায়, চোখ চলে যায় সোজা বিছানার দিকে। সেখানে রূপা চোখ বন্ধ করে অসাড় হয়ে শুয়ে আছে। বৃষ্টি কিছু বলতে যাবে ঠিক তখনই নোরার আগেই হঠাৎ নিচতলা থেকে এক বুক ফাটা কান্নার শব্দ ভেসে আছে। তীব্র সেই কান্নার আওয়াজে বৃষ্টি আর বাঁধন দুজনে প্রচন্ড অবাক হয়ে যায়। এই অসময়ে কিসের কান্না? চরম বিস্ময় নিয়ে একে অপরের দিকে তাকায়। তারা এক মুহূর্তে চুপ থেকে বেশ গম্ভীর গলায় বলে, বৃষ্টি শুনছো? মনে হচ্ছে কেউ কাঁদছে। বৃষ্টি খানিকটা ঘাবড়ে গিয়ে সাই দিয়ে বলে, হ্যাঁ ভাইয়া, আমিও শুনছি। মনে হচ্ছে কোনো মহিলার কান্না। কান্নার বেগ বাড়তে আর এক সেকেন্ডও দাঁড়ায় না বাঁধন। ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তার পিছে পিছে দ্রুত পায়ে নেমে আসে বৃষ্টি। ড্রয়িং রুমে পা রাখতে দেখে সেখানে বসে অঝরে কাঁদছে শিল্পী রোমান। পাশে বসে রজনী রোমান তাকে সান্ত্বনা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। বাঁধন দ্রুত পায়ে এগিয়ে এসে বেশ উদ্বিগ্ন গলায় বলে, কি হয়েছে কাকিমা, কাঁদছো কেন? শিল্পী রোমান কান্নায় ভেঙে পড়া মুখের দিকে তাকিয়ে রজনী রোমান অত্যন্ত শোকার্ত গলায় বলেন, আকাশ বাইক অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে নেওয়া হয়েছে ওকে। তোমার দাদু, বাবা আর কাকা শুনেই দৌড়ে গেল। চলবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ।